জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৮ জনের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৮ জনের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবারে জানাবো নির্বিচারে গুলি শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে অনেককে। এর মধ্যে শুধু রাসেল মিয়াকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার স্ত্রী শারমিন আক্তার। জানাবো ফরিদপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত এক। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে কবির ভুইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ৩ নদীর ১১ বাঁধ ভেঙে ফেনীর ৭০ গ্রাম প্লাবিত। ফুলগাজী এবং পরশুরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সিলোনিয়া, মহুরী এবং কহুয়া নদীর ১১টি বাঁধ দিয়ে ভেতরে পানি প্রবেশ করে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এবারে জানাবো ফেনীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড। গত ৩ দিনের অবিরাম ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে আটকে পড়া ফেনীর পরশুরাম এবং ফুলগাজী উপজেলার বাসিন্দাদের উদ্ধারে নেমেছেন সেনাবাহিনী এবং কোস্টগার্ড। জানা গেছে ইতিমধ্যেই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ১২টি বোট নিয়ে বন্যা কবলিত স্থানে পৌঁছেছেন। এছাড়া উদ্ধার কাজে সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম থেকে কোস্টগার্ড সদস্যরাও পৌঁছেছেন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য চীনের যে বিনিয়োগ দেশের উন্নয়নে সেটা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ১.৫ ঘণ্টাব্যাপী স্থায়ী হওয়া বৈঠকটি শুরু হয় বেলা ১১টায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৮ জনের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৮ জনের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও যাদের ব্যাংক হিসেবে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মুদাসির, মন্ত্রীর সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুনা রশিদ, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল। নিয়োগ বাণিজ্যে দুর্নীতির অভিযোগে গত ১৫ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান করে দুদক। আসাদুজ্জামান খানের নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, পদায়ন এবং বদলি বাণিজ্যের অভিযোগ রয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তার সহযোগীরা সিন্ডিকেট করে পুলিশ এবং ফায়ার সার্ভিসে নিয়োগ দিতেন। আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো। তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনা রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেটটি গড়ে তোলা হয়। দুদক সূত্র জানায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কোনো সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো। সেই মোতাবেক নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করতেন সাবেক এই মন্ত্রী। এক্ষেত্রে তিনি মোটা অঙ্কের অর্থ ঘুষ হিসেবে নিতেন। নির্বিচারে গুলি শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে অনেককেই। এর মধ্যে শুধু রাসেল মিয়াকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী শারমিন আক্তার। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশনা দেন আদালত। এ মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতা। মামলার অভিযোগ করা হয় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই দুপুর ২:৩০টায় আসামিদের নির্দেশে অজ্ঞাত আসামিদের গুলিতে মারা যান রাসেল মিয়া।
ফরিদপুরে বিএনপি দুগ্রুপের সংঘর্ষ, নিহত এক। ফরিদপুরের নগরকান্দায় বিএনপি দুগ্রুপের সংঘর্ষে কোভিড-৫৫ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ওবায়দ এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহত কবির-৫৫ উপজেলা ছাগলদি গ্রামের আবুল বশার ভূঁইয়া ছেলে। তিনি বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলেও জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে কারো পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, কৃষকদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপি দুগ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের সংখ্যা অনেক। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে শাহ ওবায়দকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ৩ নদীর ১১ বাঁধ ভেঙে ফেনীর ৭০ গ্রাম প্লাবিত। ফুলগাজী ও পরশুরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সিলুনিয়া মহুরী এবং কহুয়া নদীর ১১টি বাঁধ ভেঙে ভেতরে পানি প্রবেশ করে এলাকার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার পরশুরামের দক্ষিণ শালধর, ফুলগাজী, দৌলতপুর, নিকলি, কিসমত এবং ঘনিয়া মোড়সহ বেশ কয়েকটি এলাকায় ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে ২ উপজেলার মোট ৭০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে ফসলি জমি এবং মাছের ঘের বন্যায় তলিয়ে গেছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা জানান, পরশুরাম উপজেলার দক্ষিণ শলধর গ্রামের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ১৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তিনি জানান, প্রশাসনের নির্দেশনায় পানিবন্দী এলাকায় জনগণের মধ্যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া জানান, উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙা বেড়ি বাদ দিয়ে ভেতরে পানি প্রবেশ করলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। তিনি জানান, পানিবন্দী এলাকায় জনগণের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া ফেনী পরশুরাম সড়কের ফুলগাজী অংশে পানি ওঠায় বাজারের নিম্নাঞ্চল সহ বেশ কিছু দোকানপাট তলিয়ে যাওয়ায় দোকান মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দোকান মালিকরা জানিয়েছেন। ফেনী পরশুরাম সড়কে পানির নিচে তলিয়ে যাওয়ায় সোমবার রাত ১১টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে, মির্জা ফখরুল। বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য চীনের যে বিনিয়োগ দেশের উন্নয়নে সেটা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ১.৫ ঘণ্টাব্যাপী স্থায়ী হওয়া ওই বৈঠকটি শুরু হয় বেলা ১১টায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিমধ্যেই জাতিসংঘের সমন্বয়কারী এবং ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবদের সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিপ্লবের পরে চীনের রাষ্ট্রদূতের বিএনপি চেয়ারপারসনের অফিসে আসাটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের জনগণের প্রতি চীনের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, ডেভেলপমেন্ট এবং একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছে তারা আধিপত্যবাদে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, বহু আগে থেকেই চীন সবসময় বাংলাদেশের জনগণের প্রতি যে প্রতিশ্রুতি তারা আগেও দেখিয়েছেন, এখনও দেখাচ্ছেন। সেই সঙ্গে চীন সারা বিশ্বে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। বিশেষ করে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করেছে সেটার জন্য তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে। চীনের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানোর বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তারা মনে করে বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং বাংলাদেশে চীনের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নে সেটা আরও বৃদ্ধি পাবে। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদের স্বাগত জানিয়েছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন এবং বাংলাদেশের উন্নয়নে চীনের সম্পৃক্ততার কথাও বলেন চীনের রাষ্ট্র